দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমী মো। আর আজ আমার সঙ্গে এমন একজন আছেন দর্শক, ঠিক অর্ধযুগ পর তিনি আসলে ইন্টারভিউ দেবার জন্য অতিথির চেয়ারে বসেছেন। এটা শুনে আমি খুব আপ্লুত হয়েছি, কারণ আমি সেই সৌভাগ্যবান বা বতী যেটাই বলি না কেন যে তার ইন্টারভিউ নেওয়ার সুযোগ পাচ্ছি আজকে। অন্যদিকে দর্শক, যখন একজন খুব শক্তিমান উপস্থাপক মুখোমুখি বসে থাকেন, তার উপস্থাপনা করা বা তার শোয়ের অ্যাঙ্কারিং করাটা খুব কঠিন, বাট তিনি একজন অত্যন্ত গুণী জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। এই গুণী জনপ্রিয় বলার অনেকগুলো কারণ আছে, নামটা বললে বুঝতে পারবেন। তিনি আসলে জন্মেছেন রাজনৈতিক পরিবারে, বলতে গেলে 3 প্রজন্মের একটা ধারা। তার দাদা, তারপর দাদা ছিলেন 2বার এমপি, এরপর বাবার কথা যদি বলি তিনি 5 বার এবং তিনি সাবেক রাষ্ট্রপতি। তারপর তিনি এমপি হয়েছেন 3 বার এবং যিনি মাত্র 29 বছর বয়সে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অনেক গল্প তার জীবনে, অনেক চড়াই উতরাই রয়েছে, অনেক বাকের পরিবর্তন ঘটেছে দর্শক। তবে এই 6 বছর পর যেহেতু আজকে এলেন খুব কাকতালীয়ভাবে, আমার মনে হয় যে আজকের ইন্টারভিউর মধ্য দিয়ে আমরা আসলে তার জীবনের অনেক গল্প জানবো এবং আমার খুব আগ্রহ রয়েছে। যদিও আমি জানি না যে কতটা আপনাদের সামনে প্রকাশ করা সম্ভব, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। দর্শক, আমার সঙ্গে রয়েছেন সেই মানুষ, খুবই আমার কাছে এতটুকু আড্ডা দিয়ে মনে হয়েছে যে খুব ব্যক্তিত্ব সম্পন্ন তো ডেফিনেটলি, এবং একই সাথে তার সেন্স অফ হিউমার খুব হাই। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মাহিবি চৌধুরী। কেমন আছেন? আসসালামু আলাইকুম। অনেক লম্বা একটা ইন্ট্রোডাকশন দিয়েছি। বেশি কি লম্বা করে ফেলেছি? না, ঠিক আছে, I don't think I deserve so much. এর থেকে আপনি বেশি ডিজার্ভ করেন। আমি হয়তো অত চমৎকারভাবে বলতে পারিনি। সময় কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, সময় ভালো যাচ্ছে। 53 বছর পূর্ণ হয়ে গেল মার্চে। আমি বয়সটা বলে ফেললাম, খুব দুঃখিত। আপনাকে দেখলে সেটা মনে হয় না। এভরিথিং ইজ ইন ওপেন বুক, সেখানে লুকানোর কিছু নেই। আচ্ছা, কিন্তু এই যে আমি শুনছিলাম যে আপনি আপনার ট্র্যাক পরিবর্তন করবেন, রকস্টার হয়ে যাবেন, আমি ফান করেই বলছি। না, আই থিঙ্ক হোয়াট আই মেন্ট, see, you can be a rock star in every way. Exactly. So rockstar এর কাজ to rock the world, to rock the society, so you can always do that. সেটা মিন করে বলেছি। আসলে এটা আমার জন্মদিনের সময় ছিল, তো আমাকে জিজ্ঞেস তোমার what is your wish? তেমন যে I want to be a rock star, enjoy my life, ওই মিন করে। এটা জাস্ট ফান করার জন্য বলেছি। বাট ইয়েস, যতটুকু জীবনে আসলে আল্লাহ তাআলা সবাইকে একটা দায়িত্ব কিন্তু সবার জন্য নির্ধারিত থাকে। আমি মনে করি যে রাজনীতির মাধ্যমে আপনি যদি রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে চান, তাহলে রাজনীতি হচ্ছে কি সবচেয়ে সর্বোত্তম পন্থা, বা রাজনীতি একমাত্র পন্থা না। অনেকভাবেই সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে মানুষের জন্য কাজ করা যায়। সুতরাং আই এম ট্রাইং টু সি অল আদার অল্টারনেটিভ, নট জাস্ট পলিটিক্স। আমার কাছে মনে হয় যে আপনার আইডিওলজি একটু ভিন্ন অন্য পলিটিশিয়ানদের চাইতে। লাইক যদি একটু ফিরে যাই 2002-এ, যখন আপনি এমপি নির্বাচিত হন এবং তখন আপনার বিরোধী দলীয় নেত্রীর জন্য আপনি আপনার এলাকাতে একটা তোরণ নির্মাণ করেছিলেন, যেটাকে কেন্দ্র করে আপনি কিংবা আপনাদের জীবনে বা স্যারের জীবনে অনেক ঘটনা ঘটেছিল। না, তখন জিনিসটা হচ্ছে আমাদের এটা আসলে আদর্শের বিষয় না, এটা রাজনীতির চর্চার বিষয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আপনি যদি আদর্শিকভাবে বলেন, আমি বিকল্প ধারার নেতা হিসেবে আমি বিএনপি থেকে পদত্যাগ করি, বিকল্প ধারা যোগদান করি, বিকল্প ধারা তৈরি করেছি, যোগদান করছি, রাজনীতি করছি। কিন্তু আদর্শিকভাবে কিন্তু আমি এখনো বিএনপির আদর্শ আর আমার আদর্শের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু রাজনীতির চর্চায় পার্থক্য আছে। তরুণ নির্মাণে যে ঘটনাটি ঘটেছিল সেটা কিন্তু আমি তখন মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যিনি প্রধানমন্ত্রী, যখন বিরোধী নেত্রী ছিলেন, এবং উনি যখন টুঙ্গিপাড়া যাচ্ছিলেন আমার এলাকার ভিতর দিয়ে, আমি সেখানে তরুণ নির্মাণ করে তাকে স্বাগত জানিয়েছিলাম। বিরোধী দলীয় নেত্রীকে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে সরকারি দলের, এবং মূল উদ্দেশ্য ছিল যে, এবং আমি ওখানে তরুণে লেখা ছিল যে আপনাকে স্বাগতম এবং আপনি শান্তির প্রতীক ধানের শীষের শুভেচ্ছা গ্রহণ করুন। দি হোল আইডিয়া ওয়াজ যে আমরা এটাকে বলে পলিটিক্স অফ কোএক্সিস্টেন্স, এক্স্যাক্টলি পিসফুল কোএক্সিস্টেন্স। শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি বাংলাদেশে না আসলে কোনো যারা শান্তি দিতে চায়, যারা ভালো কাজ করতে চায়, যারা ভালো রাজনীতি করতে চায়, ওই রকম মেধাবী মানুষদেরকে রাজনীতি আনা যাবে না। যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি বাংলাদেশে না আসবে, ততক্ষণ পর্যন্ত ভালো, সৎ, মেধাবী দেশপ্রেমিকরা রাজনীতিতে আসবে না। যখন আপনি তরুণ নির্মাণ করলেন একজন বিএনপির নেতা হিসেবে বিরোধী দলীয় নেত্রীর জন্য, তখন তো আসলে এই সরকার ছিলেন না, এটার মাসুল দিতে গিয়ে শ্রদ্ধেয় স্যার আপনার বাবা তাকে আসলে তখন রাষ্ট্রপতির পদ থেকে, এটা ছিল ওয়ান অফ দ্য রিজনস, নট দি অনলি রিজন। ইয়েস, এটাও একটা রিজন তখন দেখানো হয়েছিল, এবং আমার মনে হয় যে তখন হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আজকে যদি আমাকে বলেন সত্যি কথা, আমি তখন মাত্র 29 বছর বয়স ছিল, তো 30 বছর বয়স ছিল, আমি হয়তো বা তখন আবেগী ছিলাম, যা ভালো মনে হয়েছে করেছি। আজকে 52 বছর বয়সে আমি হয়তো এই কাজটা এইভাবে করতাম না। আচ্ছা,
আমি হয়তো বা দলের সাথে আলোচনা করে তারপর করতাম, সো দ্যাট মিসকমিউনিকেশন না হয়। আমার মিসকমিউনিকেশন বলছিলেন যে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ওই দলের। প্রশ্নটা ছিল যদি বিএনপির সব নেতা তাদের সমস্ত এলাকায় শেখ হাসিনাকে স্বাগত জানানো শুরু করে তাহলে বিএনপির রাজনীতি কই যাবে? বিএনপির রাজনীতি আসলে ভালো হবে, খারাপ কিছু হবে না। এক্স্যাক্টলি। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা তো ছিল না, বিকজ আমার না যেটা করার আগে আমার আলোচনা করে নিলে জিনিসটা বেটার হইতো, খারাপ হইতো না। আমি আবেগী ছিলাম, হয়তো বা করে ফেলেছি, অ্যান্ড আমি কিন্তু এটার জন্য রিগ্রেট করি না। আমি মনে করি ওই বয়সে মানুষ আবেগীভাবে যে কাজগুলো 29 বছর বয়সে করতে পারে 54 বছর বয়সে তো পারে না। ভালো মাঝে মাঝে কিভাবে নিয়েছিলেন, কারণ তাকে তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন রাষ্ট্রপতি চেয়ার থেকে। হ্যাঁ, এটা তো অন্যান্য কারণ ছিল যে পরবর্তীতে এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার জিয়ারত করতে না যাওয়ার কারণে ওনার বিরুদ্ধে অভিযোগ আসে, সেই একই দামা তরুণ নির্মাণ করা, সবকিছু মিলিয়ে বিএনপির ভিতরে একটা কনফিউশন তৈরি হয়। আমাদের একটা ল্যাক অফ কমিউনিকেশন ছিল, আমাদের মধ্যে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়েছিল, এবং তিনি এই বিশ্বাসের জায়গাটা যখন নষ্ট হয় তখন তিনি জোর করে রাষ্ট্রপতির পদ আগে রাখতে চাননি। এই রাষ্ট্রপতির ক্ষমতাকে একটা পাখির পালকের মতো হালকা জিনিস আজকে ঝেড়ে ফেলে দিয়ে বেরিয়ে চলে এসেছেন সম্মান রেখে। আর আমি মনে করি তিনি একজন শিক্ষিত মানুষ হিসেবে সঠিক কাজটি করেছেন, এবং এখানেও কোনো এই মিসকমিউনিকেশন ছিল। আমার মনে হয় যে এই বিষয়টা কিন্তু আজকে দেখেন যে আমি দ্য রিজন আই ডু নট রিগ্রেট, আজকে এই ঘটনার 30 বছর পরেও আমি কোনো ইন্টারভিউতে গেলে কিন্তু এই প্রশ্ন আমাকে করা হয়। সো পিপল স্টিল রিমেম্বার যে এই একটা জিনিস ঘটেছিল, এটা বাংলাদেশের রাজনীতিটা একটা ইতিবাচক ধারায় রাজনীতিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল। সুতরাং সেই চেষ্টা যদি আমার যদি কোনো কন্ট্রিবিউশন সেখানে থেকে থাকে, I enjoy this, that I have some contribution to positive. জাতীয় সংসদে আপনার মানে প্রথম যেই 22 মিনিটের একটা বক্তব্য, প্রথম বক্তব্য এক্স্যাক্টলি, সেই বক্তব্যের মানে বক্তব্য দেবার পর একটা ঘটনা আছে, সেটা যদি আজকে আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। যে একজন তরুণ সংসদ সদস্য বক্তব্য দিচ্ছেন, একজন তরুণ সংসদ সদস্য বক্তব্য দিয়েছি, সময় দেওয়া হয়েছিল বোধহয় 12 মিনিট, আপনি সেটা দিলেন, সময় বেড়েছে, and I spoke like a free bird. ওকে, সো আমার কোনো বাধা ছিল না, আমি আমার সমস্ত আবেগ, আমার সমস্ত দেশপ্রেম আমার প্রথম বক্তৃতায় দেখানোর চেষ্টা করেছি, এবং সেখানে আমি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছি, আমি জিয়া রহমানের স্বপ্নের কথা বলেছি, আমি বিএনপি কি করতে পারে সে কথা বলেছি, তরুণ প্রজন্ম কি স্বপ্ন দেখে বাংলাদেশকে নিয়ে 20 বছর পর, যে চোখ বন্ধ করলে আমি ওখানে বাংলাদেশকে দেখতে চাই, সেই স্বপ্নের পথগুলোকে আমি বাতলে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং একেবারে আবেগী একটা বক্তব্য ছিল, কাউকে ছোট করার জন্য, নিজেকে বড় জাহির করার জন্য কোনো চেষ্টা ছিল না, কিন্তু সেটাকে সেভাবেও তখন ওটাকেও নেগেটিভভাবে নেওয়া হয়েছে। মানে আপনি যে বলেন না যে যাকে দেখতে নারী তার চলন, ইফ ইউ ডোন্ট লাইক সামবডি তাহলে তার সব কিছু আপনার খারাপ লাগে। এক্স্যাক্টলি। আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, আরও অনেক গল্প রয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌসুমী মো, আমার সঙ্গে আছেন মাহিবী চৌধুরী। আমি আসলে তার নামের আগে অন্য কোনো পরিচয় আর বলছি না, দরকারও নেই সেটার। আমি এবার অন্য গল্পে যেতে চাই, একটু ছোটোবেলার গল্পে যাব, যখন মানে একদমই ছোট। এবং আমি আসলে ছোটোবেলার গল্পে যাওয়ার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে ভাবির সঙ্গে আপনার যে সখ্য এবং আপনার ক্লাসমেটস, সেই প্রসঙ্গটাই আমি আনতে চাই। হলি ক্রসে পড়েছেন, যদিও ক্লাস 2 পর্যন্ত, সেটা মানে পরে তো আর ছেলেরা পড়তে পারে না। একটু কি সেই গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করা যায়? ওই সময় আমার সাথে পরিচয় ছিল বোধহয়, তো খুব ছোট, আই ডোন্ট রিমেম্বার দ্যাট, আমার সেটা মনেও নাই। আচ্ছা, ওকে। আমি একসময় আমার সাথে ক্লাসমেট ছিল, আর আমার সেটা মনে নেই, একসাথে ছিলাম আমরা, কিন্তু আমার কাজিনের ফ্রেন্ড, যেহেতু আমার কাজিন একসাথে, তারা শমী ইজ মাই ফার্স্ট কাজিন, তো ওরা একসাথে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, পাশ করেছে। আমি অন্য স্কুলে ছিলাম, ইউল্যাবে ছিলাম। পরবর্তী ম্যাট্রিকের ছুটির পর আমাদের প্রথম দেখা হয়েছে, এবং তখন থেকে আমাদের একটা বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্ব পরবর্তীতে একটু অন্যদিকে মন নিয়েছে। তখন আমি আমেরিকাতে পড়াশোনা করি, আমি দেশে আসার পরে, ছুটিতে দেশে আসার পরে দেখা হলো। এর মধ্যে পরিচয় সবসময় ছিল, কথাবার্তা হতো, যোগাযোগ ছিল। তারপর 94-তে আমি আমেরিকা থেকে যখন আমার গ্র্যাজুয়েশন শেষ করে দিয়েছি, ফেরার পর 3-4 মাসের মধ্যে বিয়ে হয়ে গেছে। তখন বয়স আপনার মাত্র 24, কারেক্ট, 1994। এবং প্রথম বাবা হলেন 25 বছর বয়স, মানে সবকিছুতে আপনি খুব ফাস্ট, প্রিটি মাচ। 24 বছরে বিয়ে, 25 বছরে বাবা, 29 বছরে 30 বছরে এমপি। হ্যাঁ, মানে এটা অন্যরকম। কিন্তু ভাবি এবং আপনি দুজনেই খুব ডাম স্মার্ট এবং মানে ভেরি গুড লুকিং। আমার জানতে চাওয়া যে কে আগে আসলে মানে প্রপোজটা করেছিল, আপনি নাকি ভাবি? না, অবশ্যই আমি প্রপোজ করেছি আগে। কি বলেছিলেন, মানে কিভাবে? সেটা মনে নাই, বিকজ আমাদের একটা বন্ধুত্ব ছিল, তো এর ভেতর দিয়ে আপনি বললেন, তারপর সে রাজি হয়ে গেল। ব্যাপারটা কি এরকম? মেয়েরা তো একবারে রাজি হয় না, একটু সময় তো লাগেই। ইটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন অলটুগেদার। আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল আমেরিকাতে, মেক্সিকান একটা ছেলে ছিল, ওর নাম ছিল পিট গনজালেস। ওকে।
সামারের ছুটিতেও আমার সাথে দেশে আসে, ওই ওকালতি করে লোপাকে রাজি করিয়েছে। একটু যদি আবার রাজনৈতিক প্রসঙ্গে আসি, যখন স্যার পদত্যাগ করলেন রাষ্ট্রপতির চেয়ার থেকে, সেই সময় স্যার কি আপনার উপর কিছুটা মানে আপনাকে কোনো কিছু বলেছিলেন কিনা, লাইক যে তুমি একটার পর একটা এরকম করছো, তুমি দাঁড়িয়ে 22 মিনিট বক্তৃতা দিচ্ছ? না, আমার বক্তৃতা তো ওয়াজ অ্যাপ্রিশিয়েটেড বাই এভরিবডি, সেটা ঠিক আছে, বাট ভেতরে ভেতরে যা ঘটছে বা স্যারকে আলটিমেটলি পদত্যাগ করতে হলো। হ্যাঁ, বিকজ ওইটা উনি মোরও কষ্ট পেয়েছেন। হ্যাঁ, বাট আপনি কিছু বলেছিলেন না? দুঃখবোধ থেকে উনি 100% ছিলেন যে আই ওয়াজ রাইট। আমাকে মিসআন্ডারস্ট্যান্ড যদি কেউ করে, আমি তো একটা পজিটিভ রাজনীতির কথা বলেছি, এখানে তো মিসআন্ডারস্ট্যান্ড করার কোনো কারণ নাই। আমাকে যদি কেউ মিসআন্ডারস্ট্যান্ড করে সেটার জন্য তার আমার দায় নেই, আমার দোষ নাই। আমার বক্তব্য তো ওয়াজ ওয়েল অ্যাপ্রিশিয়েটেড ইন বিএনপি। ওপেনলি তো আমাকে সব অ্যাপ্রিশিয়েট করছে। ওপেনলি তো বেগম খালেদা জিয়া, উনি তখন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, আমার পুরো বক্তৃতার 22 মিনিট উনি 22 বার তালি বাজাইছেন। আমাকে তো বক্তৃতা নিয়ে বলে এই জায়গাটা আমি খারাপ বলছি। দ্য হোল থিং ওয়াজ যে আমি একটু অতি জাহির করার চেষ্টা করছি, আই ওয়াজ ওভার স্মার্ট মেবি, সেটা তো ভিতরের কথা। কিন্তু রাজনীতিতে এরকম ওভার স্মার্ট এবং শিক্ষিত মানুষের খুব প্রয়োজন সবসময়। আমার কাছে মনে হয় যে কোনো দেশের রাজনীতিতে, আমি ভুল হতে পারি। Yes and no. আপনার রাজনীতি ইজ নট, এটা তো কোনো রাজনীতি কোনো T20 ক্রিকেট ম্যাচ না। রাজনীতি একটা 5-day টেস্ট ম্যাচ। হ্যাঁ, এইটা আমি হয়তো বা 29 বছর বয়সে বুঝি নাই। আমি T20 ভাবে গেছি, যেই বল পাইছি ছক্কা মারার চেষ্টা করছি। রাজনীতিতে ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ এ 5-day টেস্ট ম্যাচ। যাবেন, ক্রিজের টিকা থাকাটা ইজ জরুরি। 3 বারের এমপি, আমি শুরুতে ইন্ট্রোডাকশনে বলছিলাম স্যার 5 বার। আপনার দাদার কথা যদি বলি, সেই যুক্তফ্রন্টের কথা, সেই সময়ে তিনিও কিন্তু 2 বার মানে এমপি ছিলেন। একটু দাদার প্রসঙ্গে যাই। এই যে 3 প্রজন্ম ধরে আপনার রাজনীতির সঙ্গে জড়িত, আপনার পরবর্তী যে প্রজন্ম, ছেলে এবং মেয়ে অলরেডি বিয়ে করেছে, ছেলে এখনো বিয়ে করেনি, মানে আপনার ছেলে মেয়ের কি বক্তব্য, তাদের কি? আমি প্রথমে যেটা বলেছি আপনাকে, আমাদের রাজনীতি করার উদ্দেশ্য কি? মানুষ একটা হচ্ছে কি, আমি রাজনীতি করতে চাই কেন? বিকজ আমি নেতা হতে চাই। আমি রাজনীতি করতে চাই বিকজ আই এনজয় পাওয়ার। আমি ক্ষমতা পছন্দ করি। মানুষ আমাকে দেখতে চিনবে, ক্ষমতা আছে আমার দেখবে, এই নেতা হওয়ার জন্য রাজনীতি করতে চাই এক জিনিস। আরেকটা হচ্ছে কি, আমি কোনো সুনির্দিষ্টভাবে আমার কিছু উদ্দেশ্য আছে, কিন্তু স্বপ্ন আছে। আমি আমার এলাকার জন্য, মানুষের জন্য, দেশের জন্য, সমাজ পরিবর্তনের জন্য এই 3টা জিনিস, এই 4টা জিনিস আমার ব্যক্তিগত স্বপ্নগুলি ওগুলোকে বাস্তবায়ন করতে চাই। যেরকম আমার বাবাকে জিজ্ঞেস করে, আমার বাবার মূল উদ্দেশ্য ছিল, কিন্তু উনি চিকিৎসক হিসেবে কন্ট্রিবিউট করতে চেয়েছিলেন। উনি করেছেন না, হসপিটালের কথা বাদ দিই। অ্যাজ এ পলিটিশিয়ান উনি রাজনীতি এসেছেন, কিন্তু আপনার পলি চিকিৎসক নিয়ে বাংলাদেশে পলি চিকিৎসক এস্টাবলিশ করেছেন। হ্যাঁ, আজকের ICDDRB ওনার হাতে হয়েছে, ফুল আইডিয়াটাই ওনার ওখান থেকে হয়েছে। আজকের গণস্বাস্থ্য ওনার হয়েছে। ইমিউনাইজেশন প্রোগ্রাম, যে টিকাদান কর্মসূচি বাংলাদেশে, এটা উনি শুরু করেছেন। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি, নাটাপ, উনি শুরু করেছেন। সো উনি অ্যাজ এ ডক্টর হি ইজ কন্ট্রিবিউটেড। বাট বাই দ্য টাইম when you mature, আপনি যখন রাজনীতি হয়ে যান, বেশি ম্যাচুরিটি চলে আসে, তখন আপনি রাজনীতিকে অন্যান্য শাখা প্রশাখাতেও আপনার কন্ট্রিবিউশন শুরু হয়। এই উনি প্রতিষ্ঠাকারী হিসেবে মহাসচিব ছিলেন, দল গঠন করেছেন, দলের আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদের দীক্ষাগুরু হিসেবে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে। সো অনেক দূর পর্যন্ত করেছেন। আমার মূল উদ্দেশ্য এরকমভাবে কী ছিল? হ্যাঁ, আমার যেটা ছিল, আমি রাজনীতির মধ্যে রাজনীতির চর্চায় একটা পরিবর্তন আনতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম ফ্রেশ ব্লাড। এই যে আমি রাজনীতি পছন্দ করি না, এই যে একটা ধারা, এই যে একটা কথা, এইটার বাইরে গিয়ে আমি ইয়াঙ্গার জেনারেশনকে, এডুকেটেড মানুষকে, তাদেরকে রাজনীতি অ্যাট্রাক্ট করার একটা স্বপ্ন আমার ছিল। এবং এই যে একটা ব্রেইন ড্রেইন প্রসেস, আপনি যদি সকাল 6টার সময় আপনি আমেরিকান এমবেসির সামনে যান, দেখবেন ওই গুলশান 2 নম্বর পর্যন্ত লাইন দাঁড়ায় আছে, ব্রিটিশ হাই কমিশনের যে 2 নম্বর পর্যন্ত লাইন দাঁড়ায় আছে। সবাই, যত মেধাবী ছাত্রছাত্রী গত 20 বছর বাংলাদেশে আছে, তার 90% দেশে বেড়ে চলে গেছে। এক্স্যাক্টলি। এই যে মেধা পাচার বা ব্রেইন ড্রেন প্রসেস, এটাকে স্টপ করতে হলে আপনাকে দেশের ভেতরে আপনার যেই মেধাবী মানুষদেরকে সুযোগ তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে, রাজনীতিতে তাদের প্রাধান্য আনতে হবে। ফ্রেশ ব্লাড রাজনীতি না আসলে ফ্রেশ রাজনীতি আসবে না। এগুলোর একটা পরিবর্তন আর আমার চেষ্টা ছিল। সেই স্বপ্ন নিয়ে আমি কিন্তু আসলে রাজনীতি শুরু করেছিলাম। সেই স্বপ্ন এখনও আছে। আমি রাজনীতি করছি না বা করবো না, আমি সেটাও বলছি না, কিন্তু আমি ক্ষমতা কিন্তু রাজনীতি থেকে আর যেতে চাই না। যে রাজনীতি করতে হলেই আমাকে এমপি হইতেই হবে, রাজনীতি করতে গেলে আমাকে এমপি হইতে, মন্ত্রী হইতে হবে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ নেসেসারি ফর মি। সো আমি আমার চেষ্টা চালিয়ে যাব রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব বিস্তার করবার জন্য, মেধাবীদেরকে রাজনীতিতে আনার জন্য, এবং যে ভালো কাজগুলো রয়েছে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সব দলের সাথে ভালো সম্পর্ক চলার চেষ্টা করব, সেদিকেই থাকবো। এখন এমপি, মন্ত্রী, ক্ষমতা, সেদিকে যেতে চাই না। একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে আসছি তারপর আবারও গল্পে। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন জীবনের গল্প। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
প্রথম ব্রেক থেকে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মাহিবী চৌধুরী। আপনাকে পেয়ে আজকে আমি খুবই হ্যাপি, কারণ আসলে এতগুলো প্রসঙ্গ জানা হচ্ছে এবং যেটা বলবো যে হয়তো অনেক কিছু আলোচনা হচ্ছে যেটা আমরা অফ এয়ারে করছি, অন এয়ারে হয়তো করা সম্ভব হচ্ছে না। সো এই বিষয়গুলো আমাকে ঋদ্ধ করছে, এটা আমি মানে একদম অকপটে স্বীকার করছি। একটা ব্যাপার জানতে চাওয়া, লোপা ভাবি এবং আপনারা দুজনে একটা লম্বা সময় ধরে একটা প্রোগ্রাম করতেন বাংলাদেশ টেলিভিশনে এবং সেটা খুব জনপ্রিয় ছিল ওই সময়ে, খুবই ভিন্ন আঙ্গিকের একটা প্রোগ্রাম। এরকম কোনো প্রোগ্রামের অফার যদি এখন আসে, দুজন মিলে আবার করবেন কিনা, যেটা রাজনীতির বাইরে? হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। মিডিয়া নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, মিডিয়াতে কাজ করতে চাই, এখনও তো ওইভাবে করা হয় না, সময় পাই না। আর অফারেরও কোয়েশ্চেন না, অফার তো সারাক্ষণই আসে, বাট করা হয় না, সময়ের কারণে করা হয় না। এখন বাচ্চা কাচ্চা নিয়ে দেশের বাইরে থাকা, আসা যাওয়া করা, দেশের বাইরে, এই মুহূর্তে দেশের বাইরে। বাট আমাকে যদি জিজ্ঞেস করে, আমি আমার জীবনের সবচাইতে এনজয় করেছি যে সময়টা ইজ মাই মিডিয়া প্রফেশন। ওকে, হ্যাঁ, আমি নিজে কাঁধে ক্যামেরা তুলে কাজ করেছি, আমি এডিটিং প্যানেলে বসে কাজ করেছি, আমি প্রোগ্রাম ডিজাইন করেছি। সো ওই জিনিসটা আমি সবচেয়ে বেশি এনজয় করেছি, বিকজ আমি মনে করি যে এখানে একটা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করার যে সুযোগটা আছে, সেই সুযোগে আসলে অনেক অনেক সমাজ পরিবর্তনে একটা বড় অবদান এখানে রাখা সম্ভব, এন্টারটেনমেন্টের ভিতর দিয়ে সম্ভব, এবং অনেক ধরনের নতুন নতুন প্রোগ্রাম করা যায়। সুতরাং হ্যাঁ, যদি সময় অ্যালাউ করে তাহলে উই উইল অলওয়েজ লাভ টু ডু প্রোগ্রামস। এটা যে সময় এনজয় পাচ্ছি, সময় মানে প্রোগ্রাম মেক করা কিংবা এডিট করা, এডিট প্যানেলে বসে মানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়া, এই প্রফেশনটা ছেড়ে দিয়েছিলেন কি শুধুমাত্র এমপি হবার কারণে? আই উডন্ট সে দ্যাট। আমি এমপি হওয়ার পরে অনুষ্ঠান করেছি, বেশি দিন সেটা কন্টিনিউ করেননি। আনন্দ ঘন্টা কন্টিনিউ করেনি, তারপর অনেক বন্ধ ছিল। তারপর 2009 এসে আমি একটা অনুষ্ঠান করেছিলাম এফসিডি ফ্যান ক্লাব টুর্নামেন্ট, চ্যানেল আই জন্য। সেটাও 2-3টা পর্ব চলার পরে কিছু মৌলবাদীদের কারণে অনুষ্ঠানটা বন্ধ হয়ে যায়। দ্যাট ওয়াজ ফার্স্ট রিয়ালিটি শো ইন বাংলাদেশ, ওটাও খুব বেশি দিন চালানো যায়নি। সুতরাং আমাদের এই একটা বড় প্রবলেম আছে যে আমার মনে হয় যে আমরা একটু বেশি আগে চিন্তা করে ফেলি, যেটা 10 বছর পরে করার কথা একটু আগে করে ফেলি, সেই জন্য একটু বাধার সম্মুখীন হতে হয়। ওগুলো চিন্তা করে হ্যাঁ, মিডিয়াতে প্রোগ্রাম করতে আমাদের কখনোই কোনো আপত্তি। আমি রান্নার প্রোগ্রামও করছি ভাই, একটা রান্নার প্রোগ্রাম ছিল, আমি ভুলে গেছি কোনো একটা তেলের কোম্পানির জন্য, যেখানে আমি এবং লোপা রান্নার অনুষ্ঠান করতো। রান্নাবান্না শেষ হওয়ার পর রান্না যখন খাবারের টেবিলে আসতো, তখন আমি কোনো রাজনৈতিক অতিথিকে দাওয়াত দিতাম, আমরা একসাথে রাজনীতির আলোচনা করতাম আর খাওয়া খেতাম। সো ইট ওয়াজ আ রান্নার প্রোগ্রাম অ্যান্ড পলিটিক্যাল প্রোগ্রাম এট দ্য সেম টাইম। সো উই ডিড মেনি থিংস। সো এই জুটিটা খুব চমৎকার, মানে অসাধারণ। আমি শুধু না, এটা আমার মনে হয় অনেকেই আমার সাথে একমত হবেন। একটু ছোটবেলার গল্পে যাব, মানে আপনি অনেক কিছুর সঙ্গে জড়িত, অনেক কিছু করেছেন, এবং শুরুতে বলছিলাম যে আপনি খুব ফার্স্ট। তো সেই জায়গা থেকে এই যে স্কুল পালানো, ফান করা, টেলিভিশন মানে সিনেমা দেখতে যাওয়া লুকিয়ে, বা এরকম মজার ব্যাপারগুলো আপনার জীবনে আছে কিনা? মানে আই হোপ আমার স্কুলের টিচারটি, মানে আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন ওই যেগুলো বললেন এই পার্টগুলি একটু বেশি ছিল। আচ্ছা, কি করতেন স্কুল পালিয়ে? দুষ্টামির আমার কোনো শেষ ছিল না, আমার ওই জায়গায় না যাওয়া বেটার, একটু দুষ্টামি বেশি করে ফেলেছি। আচ্ছা, মার খেয়েছেন কখনো? মারের উপরেই ছিলাম সারা জীবন, সারা জীবন মারের উপরেই ছিলাম। আমার শিক্ষকরা যদি এখন একটু অনুষ্ঠান দেখতে থাকেন, তারা সবাই জানেন যে এটাই হয়তো আমার মূল কাজ ছিল তখন। যাই হোক, বাট ইয়াস, আমি মনে করি যে প্রতিটা বয়সে মানুষের স্বাভাবিকভাবে যেই ধরনের ভুলগুলো করার কথা সেই ভুলগুলো করা হয়েছে, দুষ্টামিগুলো করার কথা সেগুলো করা হয়েছে। বাট এট দ্য সেম টাইম অনেক কম বয়সে অনেক বড় বড় দায়িত্ব নেওয়া হয়েছে। সুতরাং সো আই don't have any regrets for my past and I think I want to live my fullest. ওকে, যেখান থেকে 3বার সংসদ সদস্য হলেন, সেই মানুষদের সাথে আপনার কানেকশন কীরকম? এটা রাজনীতি করি না করি বিক্রমপুরের সাথে কানেকশন আমার জীবনও নষ্ট হবে না। হ্যাঁ, তো এমনকি আমাকে যারা ভোট দেয় না, তারাও কিন্তু আমাকে পছন্দ না করে, তারা হয়তো কোনো অভিমান থেকে ভোট দেয় না। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বিকজ আমি হয়তো বা আমার কাছে আবার অনেকে একই কারণে ভোট দেয় বা ভোট দেয় না। কেউ হয়তো আমাকে যেই রাজনীতিতে যেভাবে দেখতে চায় সেভাবে পায় না, বিকজ আমি ওই রাজনীতি করতে পারবো না, আমি ভেরি ওপেন। সেই জন্য তারা আমাকে পছন্দ করলেও হয়তো বা ভোট দিতে পারে না। অ্যান্ড আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমার কোনো প্রেশার নাই। লাস্ট নির্বাচনের কথা যদি আমি বলি, খুব মানে বড় ব্যবধানে হেরেছেন, এটার কারণ হিসেবে কি বলবেন? জনপ্রিয়তা কমে গেল, না মানুষ চাইছে না, নাকি কোনটা, অন্য কোনো কারণ? না, মানুষ তো ভোটই দিতে আসে নাই আমার এলাকায়। আমার যেখানে ভোট পড়েছে 17-18%, সেখানে আমি তো রেজাল্ট আসলে বুঝতে পারবো না। ওকে, হ্যাঁ, তো আমার মনে হয় গত নির্বাচনে ভোটে আমাকে যাদের ভোট দেওয়ার কথা, আমি তাদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত আনতে পারি নাই। সেটার দায় আমি অন্য কাউকে দিচ্ছি না, বা কেউ বাধা দিয়েছে বলছি না, বলছি এটা আমারই ব্যর্থতা।
আমি তাদেরকে ভোট কেন্দ্র বন্ধ আনতে পারিনি, সেটাই মনে হয় ব্যর্থ। পরবর্তী নির্বাচনে আপনার প্ল্যান কি? আই ডোন্ট নো, বাট ওই যেটা বললাম যে ইলেকটোরাল পলিটিক্স করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আমার নাই। এর মানে আমি এটা বলছি না যে পলিটিক্স করবো না বা নির্বাচন করবো না, বাট ইচ্ছাটা কমে গেছে আর কি। বাট বিক্রমপুরের মানুষের সাথে আমার সম্পর্ক না বহু পুরানো, 3 জেনারেশনের সম্পর্ক। এক্স্যাক্টলি, সেটা বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। সো আমার এলাকায় আমি আছি থাকবো। হ্যাঁ, আবার যারা আমার মানে যারা আমাদের সাথে গত 30, 40, 50 বছর ধরে আছে, তাদের আমার কাছ থেকে যে প্রত্যাশা রাজনীতিতে, হয়তো অনেকে সে প্রত্যাশা আমি পূরণ করতে পারি না। হ্যাঁ, কারণ অনেকে আমাকে যে রাজনীতির মঞ্চে দেখতে চায়, আমি তো সেখানেও যেতে পারি না। সুতরাং আমি কিন্তু মানুষকে দোষ দিই না, আমি আমার দোষ, অলরাইট, নো প্রবলেম। কিন্তু আমি যেটা পারবো না আমি সেটা তাদেরকে জানিয়ে দিই। আমার সাথে কোনো সম্পর্ক খুবই ভালো, সব দলের সাথে আমার সম্পর্ক ভালো। বা আমি একটুবার হসপিটালের গল্পে যাব, যেটা দায়িত্ব আপনাকে পালন করতে হচ্ছে এখন, এবং যার জন্য আমি জানি না হয়তো এই এত দায়িত্বের মাঝে আপনি আমেরিকায় পাড়ি জমাচ্ছেন না পার্মানেন্টলি। আই ডোন্ট নো, আমি ভুল হতে পারি হয়তো বা। আমি তো খুব কম বয়স থেকে আমেরিকাতে আছি। আমেরিকা ইজ অ্যাকচুয়ালি লাইক মাই সেকেন্ড হোম। আমি ওখানে বড় হয়েছি, আমি ওখানে পড়াশোনা করেছি, ওখানে আমার বন্ধু বান্ধব সব কিছু ওখানেই আমার। কিন্তু আমার দেশে আমার একটা কানেকশন রয়েছে। হ্যাঁ, দেশে আমার এই মেডিকেল কলেজটা আমার বাবার জীবনের সবচাইতে বড় অর্জন আমি এখন পর্যন্ত দেখি। উনি যেই মেয়েদের যে মেডিকেল কলেজটা তৈরি করেছেন, অলরেডি 34টা ব্যাচ বেরিয়ে এসেছে, 2000 ডাক্তার তৈরি হয়েছে, 2000-এর বেশি আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আছে, সারা পৃথিবীতে ওনার ডাক্তাররা কাজ করছেন। এবং এই জায়গায় আমরা 100% একটা নন প্রফিট হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ চলছে। উনি যখন রিটায়ারমেন্টে গিয়েছেন, এখন সেই বয়স ওনার যা হয়েছে দেখতে পারেন না, আমার দায়িত্ব এসছে। আই এম নট এ ডক্টর, বাট আমি এই প্রতিষ্ঠান থেকে এইটা যে মিশন যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল সেটাকে রেখেছি, এবং এইটাকে সামনে রেখে আমার কিছু নতুন কাজ সামনে আসবে। আমি মনে করি সেগুলো আলোচনায় আসবে। আমরা কি একটু ধারণা পেতে পারি যে কীরকম কাজ আসতে পারে? মানে আমার একটা স্বপ্ন আছে, আই ওয়ান্ট টু মেক দিস এন্টায়ার হসপিটাল ফর 100% ফ্রি। ওয়াও! এবং সেটা করার জন্য আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানে আমি যাচ্ছি, এবং সেই প্ল্যানটাকে মাথায় রেখে যে নিয়ে কাজ করছিলাম, সেখান থেকে রকস্টারের বিষয়টা আসলে এসেছে। আচ্ছা, মানে রকস্টার তো যে কোনো ফিল্ডে হওয়া যায়? না, এখানে সত্যিকার অর্থে রকস্টারের ভূমিকা আসতে পারি, ঠিক নাই, দেখা যাক না কি হয়। জীবন তো একটাই, লেটস ট্রাই সামথিং এলস। ওকে, সো আমি গান দিয়ে শেষ করব, একদম শেষে আছি। মানে একটু গান তো শোনাতেই হবে আমাকে, না হলে আসলে আমার অনুষ্ঠানটা একটু অপরিপূর্ণ রয়ে যাবে, মানে পরিপূর্ণতা পাবে না। আপনার পছন্দের যে কোনো গান, তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। অনেকদিন পর টেলিভিশনের মাধ্যমে দর্শকদের সামনে আসলাম, মন খুলে কথা বলার সবসময় চেষ্টা করি। আমি হয়তো বা সবাই যে কথা শুনতে চান, যে কথা পছন্দ করেন, সেভাবে সবাইকে খুশি করবার মতো বা বক্তব্য সবসময় দিতে পারি না। এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে রাজনীতিকে দেখি, যেভাবে দেশকে দেখি, যেভাবে নিজেকে দেখি, তার উপর দাঁড়িয়ে আজকে কিছু মনের কথা বলার চেষ্টা করেছি। যে আমার কোনো অভিযোগ নেই কারো বিরুদ্ধে। আমার বিরুদ্ধে যাদের অভিযোগ রয়েছে, সমস্ত অভিযোগ মাথা পেতে নিয়ে বলবো যে ওয়ান লাইফ টু লিভ। আই বিলিভ ইন পিসফুল কোএক্সিস্টেন্স। শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আমরা একটা ভালোবাসার বাংলাদেশ যাতে সবাইকে নিয়ে রচনা করতে পারি, সেদিকে আমরা যেভাবে আছি, যেখান থেকে আছি, সেখান থেকে চেষ্টা করে যাব। আপনারা দোয়া করবেন যাতে আমরা সফল কাম হই। ওকে, শেষ করবো গান দিয়ে, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিজেকে ভালো রাখুন, পাশের মানুষটিকে ভালো রাখুন, আর সবসময় থাকুন বিজয় টিভির সঙ্গে। এই মুহূর্তে কোথাও যাবেন না, আমরা গান দিয়ে শেষ করতে চাই। আচ্ছা, আমি আমার একটা পছন্দের গান গাই। হ্যাঁ, প্লিজ। দু চোখ বুঝে যাও, কিছু চেয়ে দেখো না, বাহ। দোকান বুঝে রাও, কিছু শুনে দেখো না। কত কি করছে লোকে, কত কিছু বলছে লোকে, যাও ভুলে যাও, কিছু মনে রেখো না। মনে রাখা বড়ই বিপদ, কথায় কথায় মনে পড়ে সেদিন ওই উলোপাড়াতে কে যেন গেছে মরে। কিভাবে মরে গেছে চেয়ে যদি দেখে থাকো, অথবা পথের ধারে আচমকা শুনে থাকো, সে ছিল তোমার আমার মতোই একটা দিব্যি মানুষ। ছিল তার ছেলে মেয়ে, ঘরেতে মেয়ে মানুষ। ছিল তার একটা মাথা, দুটো হাতার দুখানি পা, ময়লা জামা কাপড় কেচে দিত পাড়ার ধোপা। খিদে পেলে খিদে পেত তোমার আমার মতোই তারও। মিল ছিল আরো অনেক, গোজামিল বলতে পারো। এরই মাঝে একটা অমিল, ভীষণ রকম অমিল ছিল। মাস 2 আগে হঠাৎ লোকেটার চাকরি গেল। ফলে কি হলো জানো, দরকার কি না জেনো, না জানলে লোকে বলবে কি। লোকে খাচ্ছে না দেখলে গরম ভাতে ঘি, কি করে চটকাবে আজ
কে খাবে তোমার খাবার, না ভেবো না, ভেবো না। ও দুর্দান্ত, থ্যাংক ইউ।